আজকে টিউটোরিয়ালে প্রত্যেককে স্বাগত। আজ আমরা পড়ব পপুলেশন। প্রথমে দেখে নিই জনসংখ্যা কাকে বলে বা পপুলেশন কাকে বলে। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলে পপুলেশন বা জনসংখ্যা। তাহলে আমাদেরকে কতগুলি জিনিস মাথায় রাখতে হচ্ছে। একটি হলো একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট অঞ্চল বা এরিয়া, এবং একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী অর্থাৎ একই প্রজাতি। এই তিনটি দ্বারা একটি পপুলেশন আমরা ডিফাইন করতে পারবো। তাহলে কি কি হলো না, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে আমরা পপুলেশন বলবো। পপুলেশনের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানি আছে। এই বৈশিষ্ট্যগুলিকে আমরা একে একে আলোচনা করি। প্রথমে দেখে নিই পপুলেশনের ঘনত্ব বা ডেনসিটি। কাকে বলবো ডেনসিটি? না, ডেনসিটিকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি ইকুয়াল টু এন বাই এ বাই টি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী সামগ্রিক জীব সংখ্যাকে তার একক এরিয়া দিয়ে যদি ভাগ করি তাহলে যে সংখ্যা পাবো তাকে আমরা বলবো পপুলেশনের ঘনত্ব। অর্থাৎ এক্ষেত্রে ডি ইকুয়াল টু এন এ বাই টি, যেক্ষেত্রে ডি মানে হলো ঘনত্ব, এন ইকুয়াল টু হলো সংখ্যা অর্থাৎ জনসংখ্যা, টি ইকুয়াল টু সময়। বেশ, এখন একটি পপুলেশনের ঘনত্ব বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, সেইগুলিও এক একটি পপুলেশনের বৈশিষ্ট্য। এরকম একটি বৈশিষ্ট্য হলো জন্মহার বা নেটালিটি। একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী যে জীবগোষ্ঠী, একই প্রজাতিভুক্ত যে জীবগোষ্ঠী, তাতে একটি নির্দিষ্ট সময়ে বা একক সময়ে যত পরিমাণ নতুন সন্তান সন্ততি জন্মগ্রহণ করে তার হারকে আমরা বলবো নেটালিটি বা জন্মহার বা বার্থ রেট। নেটালিটিকে যদি আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি তাহলে জন্মহার হবে ডেল্টা এন বাই টি। এক্ষেত্রে ডেল্টা এন মানে হলো যে খুব কম সময়ে নবজাতকের সংখ্যা, টি ইকুয়াল টু সময়। এক্ষেত্রে যেহেতু আমরা হার বোঝাচ্ছি তাই এক্ষেত্রে সময় দিয়ে আমরা ভাগ করলাম। নবজাতকের সংখ্যাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে যদি একক সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে ভ্যালুটি পাবো সেটি হলো তার নেটালিটি বা জন্মহার। ক্লিয়ার? বেশ, নেক্সট আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যুহার বা মোর্টালিটি। মোর্টালিটিকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে এম ইকুয়াল টু হবে ডেল্টা এম বাই টি। ডেল্টা এম একই রকম ভাবে একটি নির্দিষ্ট সময়ে পপুলেশনের যত সংখ্যক জীব মৃত্যুবরণ করে, অর্থাৎ যতগুলি জীবের মৃত্যু হয় একক সময়ে তাকে আমরা বলবো মৃত্যুহার। তাহলে ডেল্টা এম এক্ষেত্রে ইকুয়াল টু হবে মৃতের সংখ্যা টি অবশ্যই সময়, আর এম হলো মৃত্যুহার বা মোর্টালিটি। ক্লিয়ার? এখন চলে আসি পরের বৈশিষ্ট্য, পরিযান বা মাইগ্রেশন। বেশ, পরিযান বা মাইগ্রেশন এর থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে কোনো একটি পপুলেশনেতে বাইরের থেকে কোনো জীব এসে স্থায়ীভাবে বসবাস করতে পারে বা কোনো একটি পপুলেশন থেকে বিভিন্ন কারণে বেশ কিছু জীব তারাও অন্যত্র গিয়ে বসবাস করতে পারে। বাইরে থেকে যে সমস্ত জীবগুলি কোনো একটি পপুলেশনেতে এসে স্থায়ীভাবে বসবাস করবে তাকে আমরা বলবো ইমিগ্রেশন,
এবং কোনটি পপুলেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে যে সংখ্যক জীব বাইরে চলে যাবে তাদেরকে আমরা বলবো ইমাইগ্রেশন। অর্থাৎ মাইগ্রেশন বা পরিযানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো। একটি হলো ইমিগ্রেশন এবং অপরটি হলো ইমাইগ্রেশন। এখন আমরা পপুলেশনের ডেনসিটির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার এবং পরিযান অর্থাৎ ইমিগ্রেশন এবং ইমাইগ্রেশন কিভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে একটি রেখাচিত্র দেখে নিই। আমরা ডান দিকের এই চিত্র থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখেছি ইমিগ্রেশন অর্থাৎ যে জীব এই পপুলেশনের দেশে পৌঁছাচ্ছে, নেটালিটি জন্মহার অর্থাৎ যা এই পপুলেশনের ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, একে আমরা প্লাস সাইন দিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে ইমাইগ্রেশন পপুলেশন থেকে জীব যখন চলে যাচ্ছে একে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এবং মোর্টালিটি অর্থাৎ পপুলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি জীব সংখ্যা কমে যাচ্ছে মোর্টালিটির জন্য বা মৃত্যুর জন্য। অর্থাৎ পপুলেশনের ডেনসিটি বাড়তে থাকবে যদি ইমিগ্রেশন এবং নেটালিটি হার বেশি হয়, এবং একটি পপুলেশনের যদি ইমাইগ্রেশন এবং মোর্টালিটি হার বেড়ে যায় সেক্ষেত্রে পপুলেশনের ডেনসিটি আস্তে আস্তে কমতে থাকবে। তাই পপুলেশনের ডেনসিটির সাথে ইমাইগ্রেশন, ইমিগ্রেশন, নেটালিটি এবং মোর্টালিটির একটি নিবিড় সম্পর্ক আছে। এখন আমাদের কাছে অনেক সময় জানতে চাওয়া হয় যে পপুলেশনের ডেনসিটির জন্য দায়ী ফ্যাক্টরগুলি কী কী। পপুলেশনের ডেনসিটির জন্য দায়ী ফ্যাক্টরগুলি হলো ইমাইগ্রেশন, ইমিগ্রেশন, নেটালিটি এবং মোর্টালিটি। সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সংখ্যা তাকে যদি আমরা এন ডট দ্বারা প্রকাশ করি এবং একটি নির্দিষ্ট সময় পরে যদি জনসংখ্যা মোট হয় এন ডট টি প্লাস 1, তাহলে এই সামগ্রিক জনসংখ্যাকে আমরা লিখতে পারি, এটি হলো সেই সময় উপস্থিত মোট জনসংখ্যা অর্থাৎ এন ডট প্লাস ওই পপুলেশনের ইমিগ্রেন্ট অর্থাৎ ইমিগ্রেশনের ফলে আসা জীবের সংখ্যা প্লাস নতুন জন্মানো জীব অর্থাৎ নেটালিটি যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এবং এর থেকে মোর্টালিটি অর্থাৎ মৃত্যুর ফলে কমে যাওয়া জীব সংখ্যা এবং ইমাইগ্রেশন অর্থাৎ বাইরের দিকে চলে যাওয়ার ফলে যে জীব সংখ্যা কমে যাচ্ছে তার যোগফলকে লিখতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে এন ডট টি প্লাস 1 টাইমে মোট জনসংখ্যা হবে এন ডট প্লাস আই প্লাস এন মাইনাস এন প্লাস ই, যে ক্ষেত্রে এন ডট ওই সময়ে উপস্থিত জনসংখ্যা প্লাস আই ইকুয়াল টু ইমিগ্রেশন, এন ইকুয়াল টু নেটালিটি, এম ইকুয়াল টু মোর্টালিটি এবং ই ইকুয়াল টু ইমাইগ্রেশন। আশা করি পপুলেশনের ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, পরিযান এবং এদের যে সম্পর্ক সেই সম্পর্কে আমাদের একটি ধারণা হয়েছে। এখন চলে আসি লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও। একটি জনসংখ্যাতে মেল এবং ফিমেল, স্ত্রী এবং পুরুষ ঠিক কত কত সংখ্যায় উপস্থিত তার যে অনুপাত তাকে আমরা সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত বলবো। এখন এই সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাতের যে সংখ্যা তার উপর নির্ভর করে আমরা একটি পপুলেশন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি এবং এই পপুলেশনটির স্থায়িত্ব সম্পর্কে আমরা একটি জ্ঞান লাভ করি। নেক্সট আমরা চলে আসি বয়সের অনুপাত বা এজ রেশিও। এজ রেশিও বা বয়সের অনুপাতও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি পপুলেশনের বৈশিষ্ট্য। আমরা জানি একটি জীবগোষ্ঠীতে বিভিন্ন এজ গ্রুপের প্রাণী বর্তমান থাকে লিঙ্গ ব্যতি রেখে। বিশেষ করে এই এজ গ্রুপগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম গ্রুপটিকে আমরা বলবো প্রি রিপ্রোডাক্টিভ এজ, অপর গ্রুপটিকে আমরা বলবো রিপ্রোডাক্টিভ এজ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। এখন একটি পপুলেশনে উপস্থিত সমস্ত প্রাণীগুলিকে এই প্রি রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ এজ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ এজ এর সংখ্যার ভিত্তিতে যদি আমরা সজ্জিত করি তাহলে একটি পিরামিডের আকার ধারণ করে। এদেরকে আমরা বলবো এজ পিরামিড। বিভিন্ন প্রকারের এজ পিরামিড আমরা দেখব।
বিভিন্ন প্রকারের এজ পিরামিডের মধ্যে আমরা ব্রড বেস পিরামিড দেখব, অর্থাৎ যেক্ষেত্রে পিরামিডের ভূমি অনেক বেশি হবে। এক্ষেত্রে ভূমিতে আমরা লিখব প্রি রিপ্রোডাক্টিভ এজকে, তার ঠিক উপরেই হলো রিপ্রোডাক্টিভ এজ, যাকে আমরা সংক্ষেপে লিখছি আর এ, এবং উপরের দিকে আমরা দেখব পোস্ট রিপ্রোডাক্টিভ এজ বা পিআরএ, একে আমরা পিও দ্বারা প্রকাশ করি, পিওআরএ। এখন সাধারণত যে পপুলেশনের ক্ষেত্রে প্রি রিপ্রোডাক্টিভ এজের জনসংখ্যা বেশি এবং রিপ্রোডাক্টিভ এজের জনসংখ্যা তার থেকে কম এবং পোস্ট রিপ্রোডাক্টিভ এজের জনসংখ্যা আরও কম, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের পিরামিড দেখব। আমরা যদি মানুষের পপুলেশন কল্পনা করি, তাহলে পৃথিবীর ক্ষেত্রে ভারতের যে পপুলেশন, তাতে যে এজ গ্রুপ আমরা দেখব, এজ পিরামিড আমরা দেখব, সেটি সাধারণত এই ধরনের পিরামিড। অপর একটি পিরামিড হল বেল শেপড পিরামিড। বেল শেপড পিরামিডের ক্ষেত্রে আমরা কি দেখব না, সেক্ষেত্রে এই তিনটি এজ গ্রুপ একটি ঘণ্টাকৃতির পিরামিড গঠন করবে। তার নিচের দিকে যদি আমরা বলি পিআরএ, প্রি রিপ্রোডাক্টিভ এজ, তারপর অংশটিকে যদি আমরা রিপ্রোডাক্টিভ এজ বলি এবং উপরের অংশটিকে যদি আমরা পিওআরএ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ বলি, তাহলে সেক্ষেত্রে দেখব যে প্রি রিপ্রোডাক্টিভ এজ এবং রিপ্রোডাক্টিভ এজের যে জনসংখ্যা তা মোটামুটি একই রকম, এবং পরবর্তীকালে পোস্ট রিপ্রোডাক্টিভ এজে জনসংখ্যা আস্তে আস্তে কমে যেতে থাকে। এক্ষেত্রে বোঝায় যে পপুলেশনের মধ্যে এই একটি স্থায়িত্বের জায়গা তৈরি হচ্ছে। এর ফলে আমরা এরকম একটি ঘণ্টাকৃতির এজ পিরামিড দেখব। আমরা যদি ইউএসএ, ফ্রান্সের দিকে তাকাই, তাহলে সেখানে জনসংখ্যার এজ পিরামিড যে দেখব, সেই এজ পিরামিডটি সাধারণত ঘণ্টাকৃতির। আমরা আরো এক ধরনের এজ পিরামিড দেখব, সেটি হলো আর্ম শেপড বা উল্টানো কলস আকৃতির পিরামিড। এক্ষেত্রে আমরা প্রি রিপ্রোডাক্টিভ এজ পিআরএ এবং আরএ রিপ্রোডাক্টিভ এজ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ এজ এভাবে যদি আমরা চিহ্নিত করি, তাহলে দেখব প্রি রিপ্রোডাক্টিভ এজের যে জনসংখ্যা বা রিপ্রোডাক্টিভ এজের যে জনসংখ্যা, তার থেকে পোস্ট রিপ্রোডাক্টিভ এজের জনসংখ্যা অনেক বেশি। অর্থাৎ এই সমস্ত জায়গাতে বৃদ্ধ প্রাণীর সংখ্যা অনেক বেশি ইয়াং বা প্রি রিপ্রোডাক্টিভ এজের প্রাণীদের থেকে। আমরা যদি মানুষের পপুলেশনের ক্ষেত্রে ভাবি, তাহলে বেশ কিছু দেশ আছে যেরকম ইতালি, জার্মানি, সেক্ষেত্রে আমরা দেখব তাদের ক্ষেত্রে যে এজ পিরামিড আমরা দেখব, তাতে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, সাধারণত প্রি রিপ্রোডাক্টিভ এবং রিপ্রোডাক্টিভ এজের মানুষের থেকে। এবং ওদের ক্ষেত্রে আমরা জার্মানি এবং ইতালির ক্ষেত্রে যদি দেখি, তাহলে যে এজ পিরামিড দেখব সেটি হলো এরকম আর্ম শেপড এজ পিরামিড। নেক্সট আমরা যে বৈশিষ্ট্য দেখব সেটি হচ্ছে বিন্যাস বা ডিস্ট্রিবিউশন। একটি পপুলেশনের যে প্রাণীগুলি আছে, তারা এই পপুলেশনের মধ্যে বা ওই এরিয়াতে কিভাবে বিন্যস্ত থাকছে, আমরা বিভিন্ন রকমের বিন্যাস দেখব। যেরকম ইউনিফর্ম বা নিয়ত বিন্যাস, এটিকে আমরা বলবো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব র্যান্ডম ডিস্ট্রিবিউশন এবং লাস্ট দেখব ক্লাম্পড ডিস্ট্রিবিউশন। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই ঠিক ডিস্ট্রিবিউশন কিভাবে এই তিনটি শ্রেণীতে আমরা ভাগ করব। এটি যদি একটি নির্দিষ্ট এরিয়া হয়, এই এরিয়াতে যদি প্রাণীগুলি একেবারে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে ইউনিফর্মলি, তাহলে এই ডিস্ট্রিবিউশনটিকে আমরা বলবো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা ইউটি। এরিয়াতে যদি প্রাণীগুলি র্যান্ডম অবস্থান করে, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়মে যদি অবস্থান না করে, তাহলে একে আমরা বলবো র্যান্ডম ডিস্ট্রিবিউশন বা আরডি। এবং এই নির্দিষ্ট এরিয়াতে যদি প্রাণীগুলি গুচ্ছাকারে অবস্থান করে, একটি ক্লাম্প করে অবস্থান করে, তাহলে একে আমরা বলবো ক্লাম্পড ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে একে আমরা বলবো ক্লাম্পড ডিস্ট্রিবিউশন বা সিডি। ক্লাম্পড ডিস্ট্রিবিউশন আবার দুই প্রকারের হতে পারে, অর্থাৎ ক্লাম্প ডিস্ট্রিবিউশন হতে পারে ইউনিফর্মলি ক্লাম্পড
এবং র্যান্ডামলি ক্লাম্পড। অর্থাৎ ক্লাম্পড পপুলেশন যখন একটি নির্দিষ্ট রীতিতে একটি অঞ্চলে সজ্জিত থাকবে তখন বা অবস্থান করবে, ডিস্ট্রিবিউটেড থাকবে, তখন তাকে বলবো ইউনিফর্মলি ক্লাম্পড। এবং যদি এই ক্লাম্পড কন্ডিশন র্যান্ডাম থাকে তাহলে তাকে আমরা বলবো র্যান্ডামলি ক্লাম্পড ডিস্ট্রিবিউশন। আশা করি পপুলেশন সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আজ এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।